তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি প্রথম অধিবেশনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেছিলেন। সেই দিনই আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করেছি। এরপরে এটা সঠিক যে কয়েক দফায় মাননীয় চিফ হুইপ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বসেছেন। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনো বলি নাই যে আমরা নাম দেব সদস্যদের। আমরা কনসেপচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি নাই। আমরা বলেছি আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমন ওয়াদাবদ্ধ ছিল বর্তমান সরকারি দল। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। এবং এরই প্রেক্ষিতে আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। সেই মতামত 70%-এর কাছাকাছি জনগণের মতামত। এই মতামত যদি এইভাবে 68.6%, এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন, হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। আচ্ছা, তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনী দিবে, সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে? অবশ্যই তার উপরে না। আমরা সাংবিধানিকভাবে সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক, এইখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে? জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে, 4 খান প্রশ্নের মধ্যে 3.5 খান আমরা মানি, আর আধা খান যে কোশ্চেন, সেই কোশ্চেন তো সংবিধানের উপর হাত দিয়েছে একটা অবৈধ আদেশ প্রণয়নের মধ্য দিয়ে। সেটা তো ভয়েড অ্যাব ইনিশিও, ইট ইজ নাও পেন্ডিং উইথ দ্য জুডিশিয়ারি। তারা কি বলে দেখি? হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা দুইটা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, দুইটা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সংবিধান অনুযায়ী এখানে রাষ্ট্রপতির ভাষণ হয়েছে, এবং সেই ভাষণের উপরে তারাও আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। যেটা উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, আইন উপদেষ্টা নথিতে পাশ করেছে এবং সেই নোটিশটা নির্বাচন কমিশনে পাঠিয়েছে, সর্বৈব সেগুলো ভয়েড অ্যাব ইনিশিও প্রথম দিন থেকেই, এবং সেই আর্টিকেল 148 অনুসারে তফসিল তৃতীয় অনুসারে
অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল অ্যান্ড ভয়েড, এটা কোনো আনকনস্টিটিউশনাল, সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই। অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি মানে স্পিকার। আগে সংবিধান সংশোধন হতে হবে সমঝোতার ভিত্তিতে। সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয় সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সংশোধিত সংবিধান পাবো, সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। এই জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নামে যেটা করা হয়েছে, রাষ্ট্রপতি যেটা করতে পারেন না, সেটা তো কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। জুলাই জাতীয় সনদের কোথাও সেটা সমঝোতা হয়নি, তারাও স্বাক্ষর করেছেন, সেখানে আমরা স্বাক্ষর করেছি। তাহলে এই যে জাতীয় সনদ আদেশ যেটা করলো, সেই যে অর্ডারের উপরে গণভোট অনুষ্ঠিত হলো, তার উপর ভিত্তি করে তারা যে চলতে চাচ্ছে, তাহলে দেশে যে মানুষ আমাদের ম্যানিফেস্টোর উপরে 31 দফার উপরে এবং নির্বাচন কমিশনের ডিক্লারকৃত নির্বাচনের উপরে আমাদেরকে যে জনগণ ভোট দিল 51% ভোট দিয়ে, এখানে সার্বভৌম পার্লামেন্টে আমাদেরকে পাঠিয়ে দিল, সেই পার্লামেন্টের এখতিয়ার কি? এটা ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা একটা ইউনিটারি কান্ট্রিতে আছি, সেখানে একটা সংসদ থাকবে। আর্টিকেল 65-এ বলা আছে সেই সংশোধনে আইন প্রণয়নের ক্ষমতা আছে, সংশোধন করার ক্ষমতা আছে। সেই ক্ষমতা হিসাবে জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনী দিবে, সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে? অবশ্যই তার উপরে না। আমরা সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক, এখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে? জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে, 4 খান প্রশ্নের মধ্যে 3.5 খান আমরা মানি, আর আধা খান যে কোশ্চেন, সেই কোশ্চেন তো সংবিধানের উপর হাত দিয়েছে একটা অবৈধ আদেশ প্রণয়নের মধ্য দিয়ে। সেটা তো ভয়েড অ্যাব ইন ইস্যু, ইট ইজ নাও পেন্ডিং উইথ দ্য জুডিশিয়ারি। তারা কি বলে দেখি। তারপরেও যদি আলাপ আলোচনা করে আমরা এখানে জুলাই জাতীয় সবকিছু আমরা এখানে বাস্তবায়ন করতে চাই, এবং তার বহির্ভূতভাবে যদি জুলাই কি যেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায়, তারা সেই আলোচনা এখানে এসে করুক, সংবিধান সংশোধনী কমিটিতে করুক। আর না হলে পরে রাস্তায় গিয়ে সংবিধান সংস্কার পরিষদের কমিটি করলে তো সংবিধান সংশোধন না করে আমরা বসে থাকতে পারবো না। আর সংবিধান যদি সংশোধন আমরা না করি, তাহলে এই জাতি তো শেখ হাসিনা প্রদত্ত 5ম সংশোধনী নিয়েই চলতে থাকবে। আমরা কি তা চাই? আমরা অবিলম্বে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, আমরা বৈঠক করব এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আমরা আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করব, জুডিশিয়ারির সাথে আলোচনা করব, আইনজীবীদের সাথে আলোচনা করব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করব, আমাদের পত্রিকার সমস্ত সম্পাদক এবং ডিজিটাল আর প্রিন্ট মিডিয়ার সমস্ত সম্পাদকদের সাথে আমরা আলোচনা করব, অন্যান্য স্টেক হোল্ডার বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করব, সংবিধান সংসদ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তাদের সাথে বসে আলোচনা করব, সংসদে আলোচনা করব, বৈঠক করব, তারপর আমরা সুপারিশ প্রণয়ন করব। তারপরে এই মহান জাতীয় সংসদে সংবিধান সংশোধনী 14তম সংবিধান, কিটা 18তম হবে, 18তম সংবিধান সংশোধনী বিল ইনশাআল্লাহ এখানে উত্থাপিত হবে। আমরা আশা করি বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে আমরা যাতে সংশোধিত একটি শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেশের দক্ষিণ অঞ্চলে বর্তমান আধুনিক মানের লঞ্চ চলাচল করে। অধিকন্তু পদ্মা সেতু চালু এবং সড়ক পথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চ ঘাট ও ওয়েবসাইটে ঘাটের আনুষঙ্গিক সুবিধা সহ পল্টন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং বিআইডব্লিউটি এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টন সমূহের সংস্কার ও পুনর্স্থাপন শীর্ষক 2টি প্রকল্প 2026-27 অর্থ বছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারবো। এখানে উল্লেখ্য যে মাদারীপুর শহর দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80 থেকে 90টি লঞ্চ চলতো, কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে। 20 থেকে 25,000 যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটা তো এখন আর লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র একটি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন মানে ইসে আছে, পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ। এই উন্নতি সাধন একটা এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে। এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, সম্পূরক প্রশ্ন থাকলে একটা করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মাদারপুর 3-এর বাঁশগাড়ি ইউনিয়ন, কয়রা ইউনিয়ন, সাহেবরামপুর ইউনিয়ন এবং এনায়েতনগর ইউনিয়নে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এই ইউনিয়নের ওখানে যারা বসবাস করেন তারা সকলেই এক সময় লঞ্চে যাতায়াত করত। আমি মনে করি উন্নত সেবা এবং বর্তমানে যে আধুনিক লঞ্চ ব্যবস্থা আছে সেই রকম যদি ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই এলাকার যারা বসবাস করেন তারা অবশ্যই লঞ্চে তারা যেতে আগ্রহী এবং ইচ্ছা প্রকাশ করবে। আমি শুধু লঞ্চ চলাটা এবং যাত্রী পরিবহনটার সাথে সাথে আমি মনে করি আমাদের নদী পথে যদি আমরা নৌ রোডগুলো চালু রাখতে পারি তাহলে আমরা নদীকেও সচল রাখতে পারবো। একটি টাকা হলে, বাজেট থাকলে একটি পদ্মা সেতু করা যাবে, কিন্তু যদি নদী হারিয়ে ফেলি আমরা, মাননীয় তাহলে সদস্য, নদী পাওয়া যাবে না। আপনি প্রশ্নে আসেন দয়া করে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আধুনিক আমরা লঞ্চের মাধ্যমে আমাদের এইখানে যারা বসবাস করে তাদেরকে আগ্রহী করার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের কাছে নৌ রুট চালু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, এটা অনুরোধ, প্রশ্ন না কিন্তু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পূর্বে উল্লেখ করেছি যে আগে প্রতিদিন 40,000-এর মতো যাত্রী ছিল, সেটা এখন কমে এসেছে 20,000-এ। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ, বিশেষ করে লঞ্চ ব্যবস্থাপনা যেটা ছিল, খুবই মানসম্মত এবং উন্নত সেবা নিশ্চিত করেছিল বেসরকারি খাতে। তারাও এখন অলাভজনক অবস্থায় পড়েছে, মানে তারাও সংকটে আছে যাত্রী সংকটের কারণে। তো এই মুহূর্তে বিআইডব্লিউটি এর যে সমস্ত সার্ভিসটা আছে সেটা 2টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। আশা করছি এই অর্থ বছরে বাস্তবায়ন হলে মাননীয় সংসদ সদস্য যে প্রত্যাশা রাখছেন যে যাত্রী কম হোক কিন্তু সেবাটা মানসম্মত থাকুক, মানুষ যাতে ওই সুযোগটা পায় যে কোনো মুহূর্তে, সেটা এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে নিশ্চিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, দয়া করে স্পেসিফিক কোশ্চেন করবেন, তাহলে অন্য আরেকজন সুযোগ পাবে, প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঢাকা থেকে ঐতিহ্যবাহী নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা ছিল, স্টিমার, 2 দিকে পাখার সাহায্যে চলতো। তো সেই যে ঐতিহ্যবাহী নিরাপদ স্টিমারটি বন্ধ রয়েছে, সেই স্টিমারটি যদি চালু হয় তাহলে নিরাপদে আমাদের জনসাধারণ তারা যাতায়াত করতে পারবে এবং এটা আমাদের পর্যটনের জন্য একটি সহায়ক হবে। তো আমি
আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি সেই স্টিমার সার্ভিসটি আবার কবে নাগাদ চালু হতে পারে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, স্টিমার কবে চালু হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। যে স্টিমারের কথাটা উল্লেখ করা হয়েছে সেটা অনেক পুরাতন এবং সেটা ঐতিহ্যবাহী, দীর্ঘ পুরাতন, অনেক আগে চলতো। এখন ওই যাত্রী সংখ্যা কমেছে এবং স্টিমারটাও প্রায় অকেজোর মতো, যার ফলে এটা ওই নৌ রুটে চলাচল করা নিরাপদ নয়। এবং খুলনা রুট সহ বাগেরহাটের ওই দিকের মানুষগুলি যে রুটে চলতো সেটা এখন তো অনেকটা নিরুৎসাহিত হয়েছে, যার ফলে এই স্টিমারটি, এই পুরাতন দীর্ঘ পুরানো স্টিমারটি এই মুহূর্তে মেরামত করে চালানো উপযুক্ত নয় বলে মন্ত্রণালয় বিবেচনা করছে, যার ফলে এই স্টিমার খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, এরকমের কোনো আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।